ববিকে ছেড়ে খায়রুল আহমেদ প্রস্থান নিলেন। লিলি মাথা নিচু করে নীরবে চোখের জল ছাড়ছে। সাহেরা খাতুন ববির দিকে তেড়ে এসে বললেন, দেখলি আমার ভাই কতটা ভালো মানুষ। এত অপমান লজ্জা সম্মানহানির পরেও আমার ভাই আমাদের এবারে ছাড়তে বলেনি। কেন জানিস? তোকে ভালোবাসেন বলে, আমাদের ভালোবাসেন বলে, ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে মানুষ করেছেন বলে। ভাগ্নের অন্যায় দেখেও ভাগ্নিকে কোনোভাবে হার্ট করতে পারছেন না। ভাগ্নের বিরুদ্ধে কেউ কিছু বললেও সহ্য করতে পারছেন না। তুই বেইমান বলেই পারছিস তোর কোমল মনে মামুকে ভালোবাসার বিনিময়ে এতটা হার্ট করতে, এখনো বইয়ের হয়ে সাফাই দিতে, বউকে সাপোর্ট করতে। হেমা দাঁত কিরমির করে লিলির দিকে তাকিয়ে বলল, এখনই আমি এই বাড়ি ছাড়ছি। আর এক মুহূর্ত আমি এই বাড়িতে থাকতে চাই না। ওই মেয়েটার মুখও দেখতে চাই না। আগামী 1 বছরও আমি এই বাড়িতে পা রাখবো না। তোমাদের যদি আমাকে দেখতে ইচ্ছে হয় তাহলে প্লিজ ওই বাড়িতে চলে যেও। এক পলক আমাকে দেখে এসো। জিনিয়া আহমেদ অশ্রুসিক্ত চোখে এক পলক লিলির দিকে তাকিয়ে দ্রুত পায়ে অফিস রুম থেকে প্রস্থান নিলেন। ববি লিলির হাত ধরে নিজেদের রুমে ঢুকিয়ে রুমের দরজাটা আটকে দিলেন। বেডের ওপর মাথা নিচু করে বসে ববি ছোট আওয়াজে লিলিকে বলল, এক গ্লাস পানি দাও তো। লিলি রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিল থেকে গ্লাসে করে পানি নিয়ে এলো। ববির মুখের কাছে পানির গ্লাসটা ধরতেই ববি গ্লাসটা হাতে নিয়ে ঠক করে পুরো গ্লাস পানিটা শেষ করলো। লিলির হাতে গ্লাসটা ধরিয়ে ববি লিলির দিকে তাকাতেই কপাল কুঁচকে চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ ফুটিয়ে বলল, তোমার গাল দুটো ফুলে আছে কেন লিলি, কি হয়েছে? লিলি গ্লাসটা হাতে নিয়ে তাড়াহুড়ো করে পেছনে ঘুরে জোরপূর্বক হেসে বলল, ব্যালকনির গ্রিলের ছাপ পড়েছে, তাই গাল দুটো ফুলে লাল হয়ে গেছে। ববি বসা থেকে উঠে লিলির মুখোমুখি দাঁড়িয়ে সন্দেহের দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে বলল, গ্রিলের ছাপ তো এত প্রখরভাবে লাগার কথা না, সত্যি করে বলো কি হয়েছে? লিলি প্রসঙ্গ পাল্টাতে বলল, ববি, আম্মু আব্বুর জন্য আমার খুব টেনশন হচ্ছে। রিফাত নিশ্চয়ই আম্মু আব্বুর সাথে খুব খারাপ কিছু করেছে। আব্বুর নাম্বারে একটু কল করবেন প্লিজ, আমি নাম্বারটা বলছি। ববি চোয়াল শক্ত করে লিলির ডান হাতটা চেপে ধরে বলল, আগে আমার প্রশ্নের উত্তর দাও, এরপর যা হওয়ার হবে। লিলি অশ্রুসিক্ত চোখে ববির দিকে তাকিয়ে বলল, আপনার আপু আমার গালে চড় মেরেছে ববি। লিলির হাতটা ছেড়ে ববি অগ্নিশর্মা হয়ে রুম থেকে প্রস্থান নিতেই লিলি পেছন থেকে ববির হাতটা টেনে ধরে করুণ স্বরে বলল, দয়া করুন ববি, প্লিজ আপুকে কিছু জিজ্ঞেস করতে যাবেন না, বিশ্বাস করুন। আমি আর চাই না আমার জন্য আপনাদের পরিবারের আর কোনো অশান্তি হোক। এত সব অশান্তিতে আমি হাঁপিয়ে উঠেছি। হাত জোর করছি আমি আপনার কাছে, প্লিজ থেমে যান। ববি থেমে গেল। চোখে জল নিয়ে ববি লিলিকে টাইট করে চাপটে ধরে বলল, আপুর হয়ে আমি ক্ষমা চাইছি লিলি, পারলে আপুকে ক্ষমা করে দিও। এসব কি বলছেন ববি? আপু আমার বড়, আমার গায়ে 100 বার হাত তোলার অধিকার আছে ওনার। আমি কিচ্ছু মনে করিনি ববি, সত্যি বলছি আমি কিচ্ছু মনে করিনি। প্লিজ আপনি এইভাবে আমার কাছে ক্ষমা চাইবেন না, প্লিজ। ববিকে ছেড়ে লিলি আলতো হাতে ববির পুরো মুখে হাত বুলিয়ে গলা চড়ানো স্বরে বলল, আমার কেন জানি না মনে হচ্ছে আপনি শুধু দয়াবোধ থেকে আমার জন্য এত কিছু করছেন না ববি। নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। কারণটা কি ববি? লিলির কপালে দীর্ঘ একটা চুমু খেয়ে ববি লিলিকে জড়িয়ে ধরে বলল, কারণটা তোমাকে মন থেকে বুঝে নিতে হবে লিলি, কারণটা এক্সপ্লেইন করে বোঝানো যাবে না। আমি অপেক্ষায় থাকবো লিলি, একদিন তুমি ঠিক কারণটা বুঝতে পারবে। লিলি মাথা নিচু করে আপন মনে বিড়বিড় করে বলল, আমি কারণটা জানি ববি, তবে এখনই আমি কারণটা আপনাকে জানাতে চাই না। আপনার মুখ থেকে আমি প্রথমে কারণটা শুনতে চাই, আপনার মনের সমস্ত অনুভূতি জানতে চাই, দেন আমি কারণটা আপনাকে এক্সপ্লেন করতে চাই। লিলিকে ছেড়ে ববি বালিশের তলা থেকে ফোনটা নিয়ে জুবাইর আহমেদের নাম্বারে ডায়াল করলো। অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন জুবাইর আহমেদ।
ববির কলটা পাওয়া মাত্রই উনি কলটা রিসিভ করে উদ্বিগ্ন স্বরে বললেন। ওইদিকে সব ঠিক আছে তো বুবি? ববি কপাল ঘষে চোখ মুখ কুঁচকে বলল, সব ঠিক আছে আঙ্কেল, তবে রিফাত আপনার সাথে তর্ক করেছে, বিষয়টা আমি মোটেও নিতে পারছি না। শান্ত হ বুবি। রিফাত আমার সাথে তেমন খারাপ ব্যবহার করতে পারেনি। আমার শ্বশুর শাশুড়ি সোনিয়া পাশে ছিল তো তাই। ববি মাথা নিচু করে অনুতপ্ত স্বরে বলল, আমার জন্য আপনাকে অনেক অপদস্থ হতে হলো আঙ্কেল, আই এম সো সরি। এসব তুমি কি বলছো বুবি? লিলি এবং আমার জন্য উল্টে তুমি এবং তোমার ফ্যামিলি অপদস্থ হয়েছ। এলাকার লোকজনদের সামনে তোমার পরিবারের সম্মানহানি হয়েছে। কাইরুল ভাই এলাকার একজন সম্মানিত চেয়ারম্যান, আমাদের জন্য উনার কত অসম্মান হলো বলো। সরি তো আমি তোমার কাছে চাইবো ববি। তুমি কেন চাইছো? আসলে আঙ্কেল এখানে কারো দোষই নেই। এই যে একের পর এক অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে সব আমাদের ভাগ্যে লেখা ছিল। উপরওয়ালা যা ভেবে রেখেছেন আমাদের সাথে ঠিক তাই হচ্ছে। আমরা চাইলে ও এসব অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যেতে পারবো না। যা হওয়ার তা হবেই। তার মানে এই না যে খারাপ সময় সর্বদা থাকবে, ভালো সময় নিশ্চয়ই আসবে। দুঃখের পরে স্বস্তি নিশ্চিত। আপনি অযথা টেনশন করবেন না আঙ্কেল। আগামীতে যা হবে ভালো হবে, তাই কেউ কারো কাছে ক্ষমা চাওয়ারও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক বলেছ। এখন আল্লাহই আমাদের একমাত্র ভরসা। আল্লাহ যা করবেন নিশ্চয়ই সবার ভালোর জন্য করবেন। সত্যি আগামীতে সব ভালো হবে। ববি জিজ্ঞাসু স্বরে জুবাইর আহমেদকে বলল, লিলির আব্বু আম্মুর সাথে আপনার কোনো যোগাযোগ হয়েছে আঙ্কেল? মানে ওনারা কেমন আছে, কোন পরিস্থিতিতে আছে জানেন কিছু? গতকাল রাতে কথা হয়েছিল, জুলির শ্বশুর বাড়িতে আছে ওরা। পরিস্থিতি শান্ত হলে নিজেদের বাড়ি ফিরে আসবে। লিলিকে বলে দিও দুশ্চিন্তা না করতে। লিলির মা বাবা ভালো আছে। ববি একটা স্বস্তির শ্বাস ছেড়ে বলল, থ্যাঙ্কস গড। লিলি খুব টেনশন করছিল। পাগলি মেয়ে, টেনশন করতে বারণ করো। বলছি আঙ্কেল। তাহলে রাখছি বুবি, অফিস টাইম পার হয়ে যাচ্ছে। ববি কলটা কাট করে অধীর আগ্রহ নিয়ে দাঁড়িয়ে থাকা লিলির কৌতূহলী চোখের দিকে তাকিয়ে বলল। টেনশনে কিছু নেই, ওনারা ভালো আছেন। লিলি চোখ জোড়া বুঝে বুকে হাত দিয়ে দীর্ঘ একটা স্বস্তির শ্বাস ছেড়ে বলল। থ্যাঙ্কস গড। ববি ফোনটা বেডের উপর ছুঁড়ে মেরে ওয়াশরুমে প্রবেশ করলো। ফ্রেশ হয়ে কিছুক্ষণের মধ্যে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। লিলি বিছানা গুছিয়ে ওয়াশরুমের দরজার দিকে পা বাড়াতেই রুমের দরজায় টোকা পড়ল। ববি চেঁচিয়ে বলল, কে? জিনিয়া আহমেদ দরজার ওপাশ থেকে বললেন, ববি, আমি জিনিয়া, তোমার মামানি। লিলিকে একটু কিচেন রুমে পাঠাও তো। ববি দরজাটা খুলে দিতেই জিনিয়া আহমেদ শান্ত স্বরে ববিকে বললেন, লিলিকে এভাবে রুমে আটকে রেখে কোনো লাভ নেই ববি। রুম থেকে বের করো, সবার সাথে মিশতে বলো, সবার কাছাকাছি যেতে বলো, কথা বলতে বলো, সবার ভালো মন্দর খেয়াল রাখতে বলো। তবেই না সবাই লিলিকে চিনতে পারবে, জানতে পারবে, লিলির মায়ায় পড়বে, আস্তে ধীরে লিলিকে মেনে নেবে। ববি আমতা আমতা করে বলল, অ্যাকচুয়ালি মামানি একটু ভয় কাজ করে। তুমি তো জানোই লিলি খানিকটা বোকা স্বভাবের। যদি কোনো কারণে বাড়ির সবাই লিলির সাথে রেগে রুড বিহেভ করে, লিলির গায়ে হাত তোলে, তাই আমি রিস্ক নিতে চাই না। তাছাড়া আপু তো অলরেডি লিলির গায়ে হাতও তুলেছে। আম্মু, ও যদি রেগে লিলির গায়ে হাত তুলে? সাহেরাকে আমি চিনি ববি। সাহেরা হাজার কটু কথা বললেও লিলির গায়ে হাত তুলবে না। বুদ্ধি, বিবেক, বিবেচনা সব আছে সাহেরার। তুমি নিশ্চিন্তে থাকো। আর হেমা যা করছে এর জন্য সাহেরা হেমাকে খুব বকছে, অনেক ধমকিয়েছে। আশা করছি পরবর্তীতে হেমা এমন ভুল করবে না। ববি স্লান হেসে বলল, সিরিয়াসলি মামানি, আম্মু আপুকে বকেছে? খুব বকেছে, এখানেও রুমে বকেছে। জিনিয়া আহমেদ প্রসঙ্গ পাল্টাতে বললেন, দেরি না করে লিলিকে দ্রুত কিচেন রুমে পাঠাও। আমি এবং লিলি দুজনে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেই।
হেমা একটু পরেই শ্বশুর বাড়িতে চলে যাবে, মেয়েটাকে তো খেয়ে যেতে হবে। লিলি আসছে মামানি, তুমি যাও। জিনিয়া আহমেদ প্রস্থান নিলেন। ববি রুমের দরজাটা ভেজিয়ে স্নান হেসে লিলির দিকে তাকিয়ে বলল, আম্মু আপুকে বকেছে তোমার গায়ে হাত তোলাতে। হুম, আপনার আম্মু আমার সামনেই আপনার আপুকে বকেছে। ববি হঠাৎ ভীষণ রেগে লিলির হাত চেপে ধরে বলল, আপনার আম্মু আপনার আপু কি এসব? ওনারা কিছু হয় না তোমার? লিলি শুকনো ঢোক গিলে বলল, হয়তো ওনারা আমার শাশুড়ি মা এবং ননাস হয়। আমার আম্মুকে তুমিও আম্মু বলে রাখবে, আর আপুকে আপু বলে রাখবে, মনে থাকবে? লিলি ভয়ের তো চোখে মাথা নাড়িয়ে বলল। হুম, মনে থাকবে। ববির সামনের চুলগুলো হালকা টেনে ক্ষীণ স্বরে বলল। হুম, কিচেন রুমে যাও, মামানিকে হেল্প করো। ববিকে পাশ কাটিয়ে লিলি রুমে থেকে প্রস্থান নিতেই ববি পেছন থেকে লিলির হাতটা টেনে ধরে বলল। এদিকে এসো। লিলি মাথা নিচু করে ববির মুখোমুখি দাঁড়ালো। লিলির উপর থেকে নিচ পর্যন্ত একবার চোখ বুলিয়ে ববি তীক্ষ্ণ স্বরে বলল। শাড়িটাও পরতে পারো না? কুচির জায়গাটা কুচকে আছে কেন? আর আঁচলের কাপড়টা এত কম কেন? লিলি চোখ উঠিয়ে আমতা আমতা করে বলল। কাপড়টা বেশি বড় তো, তাই ঠিকঠাকভাবে পরতে পারিনি। ববি তিক্ততা নিয়ে হাঁটু গেড়ে বসে লিলির কাপড়ের কুচিতে হাত দিতে লিলি পিছু হটে কপাল কুঁচকে বলল। ছি ববি, আপনি আমার কাপড়ে হাত দিচ্ছেন কেন? পায়েও তো হাত লাগবে। প্লিজ এটা করবেন না, আমার পায়ে টাচ করবেন না। ববির চোখ লাল করে চোয়াল শক্ত করে বলল। এদিকে এসো বলছি। লিলি জেদ দেখিয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছে। ববি বসা থেকে উঠে লিলির ডান হাতটা চেপে ধরে দাঁত কিরমির করে বলল। আমার কথা গায়ে লাগে না না? লিলি কাতর চোখে ববির দিকে তাকিয়ে বলল। আপনি আমার পায়ে টাচ করবেন না প্লিজ ববি, স্বামীরা স্ত্রীর পায়ে টাচ করে না। কোন হাদিসে পেয়েছো এই ভ্রান্ত নিয়ম? স্বামীরা ভালোবেসে অফকোর্স ওয়াইফের গায়ে টাচ করতে পারে, আর আমি তো ডিরেক্টলি তোমার পায়ে টাচ করছি না, জাস্ট শাড়িটা ঠিক করে দিচ্ছি। তবুও জাস্ট শাট আপ স্টুপিড গার্ল। জায়গা থেকে যদি এক পাও নড়ো তো দেখবে ববি তোমার কতটা ভয়ঙ্কর অবস্থা করে। লিলির হাতটা ছেড়ে ববি খুব নিখুঁতভাবে লিলির কাপড়ের কুচিগুলো উঠিয়ে দিল। লিলি আশ্চর্যিত চোখে ববির দিকে তাকিয়ে বলল। আপনি কুচি উঠাতে পারেন ববি? হুম, মাঝে মাঝে আম্মুর কাপড়ের কুচি উঠিয়ে দিতাম। আচমকা ববি বাঁকা হেসে লিলির ডান পায়ের পাতায় দীর্ঘ একটা চুমু এঁকে দিল। লিলি তাড়াহুড়ো করে ববিকে উপেক্ষা করে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। ববি হু হা করে হেসে বেডে গা এলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে লিলি ওয়াশরুম থেকে বের হয়ে ববির দিকে না তাকিয়েই রুম থেকে বের হতেই ববি ফট করে চোখ জোড়া খুলে লিলিকে পেছন থেকে ডেকে বলল। চুলটা আঁচড়ে যাও লিলি, একটু সেজেগুজে থাকতে পারো তো নাকি? তোমাকে এই অগোছালো অবস্থায় দেখলে বাড়ির লোকেরা কি ভাববে? মুখটা কালো করে লিলি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ববির প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল। আমার সাজগোজ এত পছন্দ না, নর্মাল থাকতেই আমি পছন্দ করি। আমি তো তোমাকে আহামরি সাজতে বলিনি, জাস্ট বলেছি চুলটা সেট করে যেতে। এটাই পারবো না। ববির শোয়া থেকে উঠে তেড়ে এসে লিলির মুখোমুখি দাঁড়িয়ে বলল। পারবেটা কি? কি পারবে তুমি? লিলি মাথা নিচু করে বলল। কিছু পারবো না, আমি এইভাবেই কিচেনে যাব। ববির চিরুনিটা হাতে নিতেই লিলি এক ভ্রু উঁচু করে বলল। কি করতে চাইছেন আপনি? বি কোয়াইট, দেখো কি করছি। লিলিকে পেছনের দিকে ঘুরিয়ে ববি লিলির চুলের ভাঁজে চিরুনি ডুবিয়ে দিল। লিলি মুখে হাত দিয়ে অতি আশ্চর্যিত হয়ে বলল। ববি, আপনি আমার চুল আঁচড়ে দিচ্ছেন? হ্যাঁ দিচ্ছি, সো হোয়াট? আপনি পারবেন খোপা করে দিতে? ট্রাই তো করতেই পারি। লিলি মুখ চেপে হাসলো। ববি চুলটা ভালো করে আছড়ে অনেক চেষ্টার পরও ঘুরিয়ে পেঁচিয়ে খোপাটা বাঁধতে পারছে না। কপাল কুঁচকে ববি চোখে মুখে তুখোড় বিরক্তি নিয়ে চেষ্টা করেই চলেছে। লিলি এক ধ্যানে ববির প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। আনমনে লিলির চোখের কোণে এক ফোঁটা জল জমে এলো। ববির এত কেয়ার পজিটিভনেস
ভালোবাসা, ভালো রাখা সমস্তটা লিলির কাছে নীলচে কোনো স্বপ্নের মতো মনে হচ্ছে। গলা ছেড়ে তার গাইতে ইচ্ছে করছে, ক্যাসে মুঝে তুম মিল গেই। ববি রীতিমতো ডিসপারেট হয়ে উঠেছে, কিছুতেই খোপাটা বাঁধতে পারছে না। বারবার চুলগুলো খোপা থেকে খসে পড়ছে। চোখের কোণে জমে থাকা জলটা মুছে নিল। লিলি মৃদু হেসে ববির হাত থেকে চিরুনিটা কেড়ে নিয়ে চুলটা আবার আছড়ে চুলটা গুটিয়ে খোপা করে ববির দিকে তাকিয়ে বলল। এসব আপনার দ্বারা হবে না, বুঝেছেন? ববি অন্য পাশ ফিরে বলল। একদিন ঠিক হবে, ওকে? আজ পারিনি তো কি হয়েছে, ফিউচারে ঠিক পারবো। লিলি আচমকা ববির নাক টেনে বলল। ওকে, দেখা যাবে। ববি মোহনীয় দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে আচমকা লিলি ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। সমস্ত শরীর জুড়ে লিলির অদ্ভুত শিহরণের সৃষ্টি হলো। বুকটা ধুকপুক করে কাঁপতে আরম্ভ করলো। ঘটনাটার আকস্মিকতায় লিলি পরম আবেশে চোখ জোড়া বুঝে নিল। নিজেকে সংযত করতে না পেরে ববি হঠাৎ লিলির কোমর আঁকড়ে ধরে লিলিকে তার শরীরের সাথে অ্যাডজাস্ট করে নিল। লিলি চোখ জোড়া প্রকাণ্ড করে ববির দিকে তাকাতেই ববি লিলির ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। লিলি হাঁচার ঠেলেও ওই ববিকে ছাড়াতে পারছে না। অস্বস্তিতে লিলির পুরো শরীর কাঁপছে। ঠোঁট নেড়ে সে কথাও বলতে পারছে না। তার অস্থিরতা তার ববিকে বলতে পারছে না। উত্তেজনায় ববি ক্রমশ তীব্রভাবে লিলিকে আঁকড়ে ধরছে। শেষ পর্যন্ত ববির শক্তির সাথে না পেরে লিলি চোখের জল ছেড়ে কান্না জুড়ে দিল। লিলির হেঁচকি তোলার আওয়াজে ববির ঘোর কাটল। তড়িঘড়ি করে ববি লিলিকে ছেড়ে অপরাধ বোধ নিয়ে লিলির দিকে তাকালো। লিলি মাথা নিচু করে চোখের জল ছাড়ছে। ববি লিলির চোখের জলগুলো মুছে দিয়ে অনুতপ্ত স্বরে লিলির দিকে ঝুঁকে বলল। আই এম সরি লিলি, সো সরি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি হঠাৎ এই ভুলটা হয়ে যাবে। ববিকে ছেড়ে লিলি দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ববি কপাল চাপড়াতে চাপড়াতে বেডের উপর চিত হয়ে শুয়ে বিড়বিড় করে বলল। ধ্যাত, চোখের বসে কি করে বসলাম আমি? এই গম্বাট মেয়েটা তো আমাকে এখন ভুল বুঝবে, হয়তো আমার থেকে দূরে দূরে থাকবে। উফ, কেন যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। লিলি কিচেনে জিনিয়া আহমেদের সাথে হাতে হাত লাগিয়ে ব্রেকফাস্ট তৈরি করছে। লিলি পরোটা বেলে দিচ্ছে আর জিনিয়া আহমেদ তেলে ভাজছে। লিলির বিষণ্ণ মন দেখে জিনিয়া আহমেদ কৌতূহলী হয়ে বললেন। কি হয়েছে লিলি, তোমার মন খারাপ? লিলি জোরপূর্বক হেসে বলল। না মামুনি। জিনিয়া আহমেদ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন। আমি জানি তোমার মন খারাপ, সকালের বিষয়টা নিয়ে এখনো মন খারাপ করে আসো? না মামুনি, সকালের বিষয়টা তো আমি অনেক আগেই ভুলে গেছি। আপনি ভুল বুঝছেন, আমার মন ভালোই আছে। জিনিয়া আহমেদ হঠাৎ সিরিয়াস হয়ে লিলির দিকে তাকিয়ে বললেন। তোমাকে একটা কথা বলি লিলি, সাংসারিক বিষয় ববিকে জানতে যেও না। সংসারে অনেক খুঁটিনাটি ব্যাপার আছে যা নিজের মধ্যেই রেখে সংসারের শান্তি বজায় রাখতে হয়। কোনো সমস্যা ছাড়াই সংসারকে আগলে রাখতে হয়। চরের ব্যাপারটা আমি ববিকে বলতে চাইনি মামুনি। ববি জোর করাতে আমি মুখ খুলতে বাধ্য হয়েছি। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে এসব বিষয় নিয়ে একটু সতর্ক থাকবে। জানোই তো ববি অনেক রাগী। তোমার মুখ থেকে বেপাস কোনো কথা বের হয়ে গেলে ববি ক্ষুব্ধ হয় কি না, কি করে বসে, তখন বাঁধবে আর এক অশান্তি। বাড়ির লোকেরা তোমার উপর এমনিতে একটু ক্ষিপ্ত হয়ে আছে, আর একটু লেশ পেলেই বাড়াবাড়ি কিছু হয়ে যাবে। সাংসারিক এই বিষয়গুলো তোমাকেই বুঝে চলতে হবে। লিলি স্লান হেসে বলল। ঠিক আছে মামুনি, নেক্সট টাইম আমি যথেষ্ট সতর্ক থাকবো। আপনি অহেতুক চিন্তা করবেন না। জিনিয়া আহমেদ মলিন হাসলেন। ব্রেকফাস্ট তৈরি করে লিলি এবং জিনিয়া আহমেদ ডাইনিং টেবিল ব্রেকফাস্ট সার্ভ করতে লাগলেন। একে একে সবাইকে জিনিয়া আহমেদ ডাইনিং টেবিলে ডেকে নিলেন। তন্মধ্যে ববি মিসিং। রুমের দরজা আটকানো বলে লিলি এখনো রুমে যায়নি। খায়রুল আহমেদ, সাহেরা খাতুন, হেমা খরতর দৃষ্টিতে লিলির দিকে তাকিয়ে ডাইনিং টেবিলে বসলেন।
লিলি মাথা নিচু করে জিনিয়া আহমেদের পাশে দাঁড়িয়ে আছে। চোখ তুলে সবার দিকে তাকাতে কুণ্ঠাবোধ করছে। হেমা অমলেট মুখে দিয়ে জিনিয়া আহমেদের দিকে তাকিয়ে রুরু স্বরে বলল, মামুনি, ওই মেয়েটাকে এখান থেকে যেতে বলো। আমি বাড়ি থেকে বের হওয়ার পরই যেন মেয়েটা এখানে আসে। জিনিয়া আহমেদ উঁচু আওয়াজে বললেন, হেমা, তোমার ব্যবহার সংযত করো। মেয়ে মেয়ে করে তুমি কাকে সম্বোধন করছো? মেয়েটা তোমার ছোট ভাইয়ের বউ হয়, নাম আছে ওর, নাম ধরে ডাকো। মামুনি প্লিজ, তুমি অন্তত এই মেয়ের হয়ে কথা বলতে এসো না। ববির মতো তুমিও এই মেয়েটার সাফাই দিও না। জিনিয়া আহমেদ রাগের স্বরে কিছু বলার পূর্বেই লিলি জিনিয়া আহমেদকে থামিয়ে হেমার দিকে তাকিয়ে ছোট আওয়াজে বলল, আপু আপনি শান্ত হন, আমি চলে যাচ্ছি এখান থেকে। দয়া করে আপনি শান্ত হয়ে খাবারটা শেষ করুন। এই, তুমি কাকে আপু ডাকছো? কাকে আপু ডাকছো? আপনি আমার হাজবেন্ডের বড় আপু হন, সম্পর্কে আপনিও আমার আপু। হেমা চেঁচিয়ে কিছু বলার পূর্বেই খায়রুল আহমেদ হেমাকে থামিয়ে বললেন, হেমা, প্লিজ চুপ করো। মেয়েটার সাথে এত কথা বাড়ানোর কি আছে? কে হয় মেয়েটা আমাদের? জাস্ট নাথিং। লিলি মাথা নিচু করে রুমে চলে এলো। চোখের কোণে জমে থাকা জলগুলো মুছে লিলি বেডে নীরবে ঘুমিয়ে থাকা ববের দিকে তাকালো। ববের পাশে চুপ করে বসে লিলি আনমনেই ববের চুলে হাত বুলিয়ে নিষ্পলক দৃষ্টিতে ববের দিকে তাকালো। লিলির হাতের স্পর্শ পেয়ে ববে চোখ খুলে তাকালো। পিটপিট চোখে ববি লিলিকে দেখা মাত্রই লিলিকে হ্যাচকা টান দিয়ে তার বুকের সাথে মিশিয়ে ঘুম জড়ানো স্বরে বলল, সরি পুতুল বউ, এক্সট্রিমলি সরি। লিলি ববের বুকের সাথে মিশে আস্তে করে বলল, সরি কেন? একটু আগে যা হলো তার জন্য আই এম সরি, প্লিজ আমার উপর রাগ করে থেকো না। লিলি প্রসঙ্গ পাল্টে ছোট আওয়াজে বলল, ব্রেকফাস্ট টেবিলে চলুন, সবাই আপনার জন্য ওয়েট করছে। কথা ঘোরাচ্ছ তাই না? না তো। মিথ্যে বলছো। আই নো তুমি রাগ করেছো। করিনি, বললাম তো। শিওর? শিওর। ববি বাঁকা হেসে বলল, তাহলে আরেকটু আদর করি। উফ, বললাম তো। ডাইনিং টেবিলে সবাই আপনাকে ডাকছে। ববি লিলির মাথায় চুমু খেয়ে বলল, তুমি খেয়েছো? পরে খাবো। পরে কেন? এখনই চলো। আমার এখন খিদে নেই, আপনি যান, খেয়ে আসুন। ওকে ফাইন, পরে আমরা দুজন একসাথে খেয়ে নিব। ববি হঠাৎ কপাল কুঁচকে লিলির দিকে তাকিয়ে বলল, আই হ্যাভ এ লিটল ডাউট। কি? আজ হঠাৎ তুমি নিচ থেকে আমাকে জড়িয়ে ধরলে কেন? লিলি তাড়াহুড়ো করে ববিকে ছাড়তেই ববি আরো টাইট করে লিলিকে জড়িয়ে ধরে বলল, প্লিজ মুডটা নষ্ট করো না, যেভাবে আছো সেভাবেই থাকো, খুব শান্তি লাগছে। লিলি নিশ্চুপ হয়ে গেল। ববির বুকে মাথা রেখে দু ফোঁটা চোখের জল ছাড়ল। ববি এখনো লিলির মন খারাপের বিষয়টা আঁচ করতে পারেনি, তাই খুব স্বাভাবিকভাবেই লিলিকে বুকে জড়িয়ে রেখেছে। কিছু মুহূর্তর পর ববি আচমকা শয়তানি হাসি দিয়ে বলল, লিলি, তোমার কি একটু শিহরণ হচ্ছে না? লিলি মুখটা কালো করে বলল, না। সিরিয়াসলি? কিন্তু আমার তো খুব শিহরণ হচ্ছে। ধ্যাৎ, ছাড়ুন, বিরক্ত লাগছে আমার। ববি ক্ষুব্ধ হয়ে লিলির থুতনি চেপে ধরে লিলির ঠোঁটে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল, রোমান্সের র তো জানো না, গম্বাট একটা। লিলির থুতনিটা ছেড়ে ববি শোয়া থেকে উঠতে নিলেই পেছন থেকে লিলি তীক্ষ্ণ স্বরে ববিকে ডেকে বলল, আপনি তো খুব রোম্যান্স জানেন তাই না? তাহলে একেবারেই আমাকে কেন নিজের করে নিচ্ছেন না? কেন জোর করছেন না? জোর খাটিয়ে কেন আপনার অধিকার আদায় করে নিচ্ছেন না? কোথায় এত সংশয় আপনার? ববি পিছু ফিরে তেড়ে এসে লিলির দিকে তাকিয়ে বলল, সময় হলে ঠিক নিব, জোর করে আমি তোমাকে নিজের করতে চাই না। স্ব ইচ্ছাই তুমি আমার কাছে ধরা দিবে, আর আমি সেই দিনটার অপেক্ষাতেই থাকবো। নিচের রাগ কন্ট্রোল করে ববি লিলির হাত ধরে ড্রয়িং রুমে চলে এলো। হেমা রেডি হয়ে শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সদর দরজা পার হচ্ছে। ববি এবং লিলিকে দেখা মাত্র হেমা বেশ রাগান্বিত হয়ে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে প্রস্থান নিল। ববি অনেক ডেকেও হেমাকে থামাতে পারল না। ববির কোনো কথাই হেমা শুনলই না। সাহিরা খাতুন সদর দরজাটা লাগিয়ে
আর চোখে ববির দিকে তাকিয়ে বললেন, ডেকে লাভ নেই ওকে, ব্রেকফাস্টটা করে নে, তোর বউকে নিয়ে 11টা বাজে। ববি কিছু বলার পূর্বে লিলি স্লান হেসে সাহেরা খাতুনকে বলল, আম্মু আপনি খেয়েছেন তো? সাহেরা খাতুন শান্ত চোখে একবার লিলির দিকে তাকিয়ে তাড়াহুড়ো করে চোখ নামিয়ে নিচে রুমের দিকে এগোচ্ছেন আর ছোট আওয়াজে বলছেন, খেয়েছি। লিলি মৃদু হেসে সাহেরা খাতুনের যাওয়ার পথে তাকিয়ে আছে। ববি ফিসফিসিয়ে লিলির কানে বলল, থ্যাঙ্কস লিলি। জিনিয়া আহমেদ সহ লিলি এবং বাকি সকলের ব্রেকফাস্ট করে নিল। জিনিয়া আহমেদের সাথে হাতে হাত লাগিয়ে লিলি দুপুরের রান্না জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ল। মাঝখানে কেটে গেল দীর্ঘ 25 দিন। লিলি একটু একটু করে ববির কাছাকাছি আসছে, সবকিছুতে ববির খুব খেয়াল রাখছে। মাঝখানে কেটে গেল দীর্ঘ 25 দিন। লিলি একটু একটু করে ববির কাছাকাছি আসছে, সবকিছু ববির খুব খেয়াল রাখছে। ববির কখন কি লাগবে সর্বদিকে যথেষ্ট নজর লিলির। এখন তো রোজ রাতে ববিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে না ধরলে লিলি একদম ঘুমোতেই পারে না। সারা রাত সাপের মতো পেঁচিয়ে রাখে ববিকে। ববিও লিলিকে বুকের মাঝে একাত্ম করে মিশিয়ে রাখে। সারা দিনে ববির সমস্ত ক্লান্তি, হতাশা, দুঃখ, গ্লানি, যন্ত্রণা লিলির আলতো হাতের একটুখানি ছোঁয়াতেই নিমিষেই নিয়ে যায়। খায়রুল আহমেদের অগোচরে ববি এই 25 দিন ধরে নিজের সাধ্যমতো চেষ্টা করছে ভালো একটা জব খোঁজার জন্য। অলরেডি 3টে অফিসে জব ইন্টারভিউ দিয়ে এসেছে ববি, বাট এখনো কোনো ফিডব্যাক আসেনি। সারাদিন বিভিন্ন সেন্টারে গাইড করছে। বাড়ি ফিরতে রাত 9-10টা বেজে যায়। মান্থলি মাত্র 9,000 টাকা ববির হাতে আসবে। এই টাকা দিয়েই ববি তার জব ইন্টারভিউয়ের কয়েকটা বই প্লাস লিলির কিছু ইন্টারমিডিয়েট বই, লিলির আনুষঙ্গিক খরচ, এমনকি লিলির জন্য টুকটাক কিছু শপিং করার বাজেট করে রেখেছে। বিয়ের পর থেকে এই পর্যন্ত ববি লিলিকে এক সেট ভালো ড্রেসও গিফট করতে পারেনি, যা ববিকে প্রচণ্ড রকমভাবে ভাবায়। সারাদিনের ধকল শেষ রাতে যখন ববি ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফিরে লিলির মায়াবী মুখটার দিকে এক পলক তাকালেই ববি তার সমস্ত ক্লান্ত ভুলে যায়, সমস্ত পরিশ্রম ভুলে যায়। পরম আবেশে এক মুগ্ধতায় জগতে হারিয়ে যায়, যে জগতের চারিদিকে শুধু লিলির মায়াবী মুখের মুগ্ধতা ছড়িয়ে থাকে। লিলি এই 25 দিনে সাহেরা খাতুনের মনে কিছুটা হলেও জায়গা করতে পেরেছে। ববি সকালে বাড়ি থেকে বের হলেই লিলি সাহেরা খাতুনের রুমে চলে যায়। সারাক্ষণ সাহেরা খাতুনের আশেপাশে থাকে। সাহেরা খাতুন কথা বলতে না চাইলেও জোর করে সাহেরা খাতুনের সাথে খুঁটিয়ে খুঁটিয়ে কথা বলে। হাজার বকুনি খেয়েও সাহেরা খাতুনের পাশ থেকে এক দণ্ড নড়তে কুণ্ঠাবোধ করে, এক প্রকার জেদ ধরেই বসে থাকে। সাহেরা খাতুন তুখার বিরক্তি নিয়ে লিলির দিকে কটমট চোখে তাকালেই বিনিময়ে লিলি মুখটা ছোট করে ফ্যালফ্যাল চোখে সাহেরা খাতুনের দিকে তাকায়। বাধ্য হয়ে সাহেরা খাতুন নিজেই নরম হয়ে যান, শান্ত চোখে লিলির দিকে তাকান, আর তখনই লিলি হু হা করে হেসে হেসে সাহেরা খাতুনকে চাপটে ধরে। সকাল 9টা। সবাই সকালের ব্রেকফাস্ট সেরে নিজেদের রুমে চলে এলো। ববি ফর্মাল ড্রেসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ননস্টপ মুখে কি সব বিড়বিড় করছে আর খুব বেতে ব্যস্ত হয়ে শার্টের হাতা ফোল্ড করছে। লিলি ধোয়া ওঠা কফি হাতে নিয়ে হুড়মুড়িয়ে রুমে ঢুকে ববির পাশে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে বলল, ববি কফি আজ কিন্তু খেয়ে যাবেন। ববির ভ্রুযুগল উঁচু করে লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, ব্ল্যাক কফি? ইয়া। সিরিয়াসলি লিলি, তুমি ব্ল্যাক কফি বানাতেও শিখে গেছো? এ আবার কঠিন কি? মামুনি একবার দেখিয়ে দিয়েছেন, এরপর থেকে আমি নিজেই করছি। জানেন খুব টেস্ট হয় আমার হাতের এই কফিটা। মামুকে তো রোজ সন্ধ্যায় আমি কফিটা করে দিই। অবশ্য আমি কখনো মামুর সামনে যাইনি, মামুনির হাত দিয়েই পাঠাই। ভুলেও মামুর সামনে যেও না, তোমাকে দেখলেই ফায়ার হয়ে যাবে। তাই তো যাই না, ফায়ার ব্রিগেড ছাড়া এই আগুন নেভানো যাবে না। ববি লিলির মাথায় গাঁটটা মেরে ভাবলেশীন ভাবে বলল,
খুব পেকে গেছো তাই না? লিলি কপাল কুঁচকে বিনিময়ে বলল, বাড়ি থেকে বের হওয়ার সময়ও আমাকে কাটটা মেরে যাবেন? ববি বিরক্তি নিয়ে কপাল কুঁচকে বলল। উফ, যাও তো সামনে থেকে, তোমার জন্য আমার কনসেন্ট্রেট ব্রেক হচ্ছে। লিলি কোমরে হাত দিয়ে চোখ রুটে ভাব নিয়ে বলল। এই আমি আবার কি করলাম? ববি এবার লিলির প্রতিবিম্বের দিকে চোখ সরিয়ে সরাসরি লিলির দিকে তাকিয়ে বলল। উফ, পড়ছিলাম তো আমি, মাঝখান থেকে ডিস্টার্ব করলে কেন? কফিটা আনতে কে বলেছিল? আমি চেয়েছিলাম কফি। লিলি কোমর থেকে হাত সরিয়ে বলল। কেউ বলেনি, আপনিও চাননি, আমি নিজে থেকেই কফিটা এনেছি। কাইন্ডলি কফিটা খেয়ে নিন, এরপর আপনি সারাক্ষণ পড়ুন। আই জাস্ট ডোন্ট কেয়ার। 10টায় ইন্টারভিউ, ওকে? এখন আর বইয়ে চোখ বুলানোরও সময় নেই। ববি বেডের উপর থেকে ফাইল হাতে নিয়ে রুম থেকে বের হচ্ছে আর পেছনে থেকে লিলিকে ডেকে বলেছে। কফিটা তুমি খেয়ে নিও। আর শোনো, রাতে ফিরে এসে যেন দেখি সবগুলো ম্যাথ কমপ্লিট করে রেখেছো, কোনো ভুল ত্রুটি ছাড়াই, ওকে? কফিটা না খেয়েই চলে যাচ্ছেন? ববি হঠাৎ থেমে পিছু ফিরে মন হেসে লিলির দিকে তাকিয়ে বলল। রাতে দুজন একসাথে ছাদে বসে কফি খাবো, ব্ল্যাক কফি, ওকে? লিলি মুচকি হেসে খুব ব্যতিব্যস্ত হয়ে ববিকে ডেকে বলল। ওকে ববি, আর শুনুন, অল দ্য বেস্ট। ববি হঠাৎ পিছু ঘুরে লিলির দিকে এগিয়ে এসে লিলির হাত থেকে কফির মগটা টেবিলের উপর রেখে লিলির সমস্ত চোখে মুখে চুমু খেয়ে বাঁকা হেসে লিলির ঠোঁটে দীর্ঘ একটা চুমু খেয়ে বলল। থ্যাঙ্কস। লিলি একধ্যানে ববির চোখের দিকে তাকিয়ে বলল। কেন? ববি লিলির নাক টেনে বলল। এই যে উইশ করার জন্য, এর আগে তো কখনো উইশ করনি, তবে আজ করলে আজকের ইন্টারভিউটা হয়তো খুব স্পেশাল হবে লিলি। লিলি মৌন হাসলো। ববি শেষবারের মতো লিলির ঘাড়ে দীর্ঘ একটা চুমু খেয়ে শান্তস্বরে লিলির দিকে তাকিয়ে বলল। টেক কেয়ার ইয়োর সেলফ, বাই। লিলি ব্যতিব্যস্ত স্বরে বলল। আম্মুর প্রেশারের ওষুধ শেষ ববি, আসার সময় ক্যামলো সার্চ 10 mg ওষুধের একটা পাতা নিয়ে আসবেন। আজ তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না লিলি, খুব আদর করতে ইচ্ছে করছে। কতটা ম্যাচিউরড হয়ে গেছো তুমি, খুব প্রেম প্রেম পাচ্ছে তোমাকে দেখে। ধ্যাৎ, আপনি জানতো রাতে ফিরেও প্রেম করা যাবে। ঘড়িতে দেখুন অলরেডি 9:15 বাজছে, লেট হয়ে যাচ্ছে তো। ববি খুব ব্যতিব্যস্ত হয়ে প্রস্থান নিল। সাহিরা খাতুনের থেকে বিদায় নিয়ে আল্লাহর নাম করে ববি বাড়ি থেকে বের হলো। লিলি মুখটা ভার করে কফি হাতে নিয়ে কিচেন রুমের দিকে অগ্রসর হচ্ছে আর বলছে। ধ্যাৎ, কত কষ্ট করে কফিটা বানালাম আর আপনি না খেয়ে চলে গেলেন। তন্মধ্যে সাহিরা খাতুন পেছন থেকে খানিক ইতস্তত বোধ করে লিলিকে ডেকে বললেন। লিলি শুনছো? লিলি প্রবল উচ্ছ্বাসে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পিছু ফিরে দৌড়ে সাহিরা খাতুনের সম্মুখে দাঁড়িয়ে উত্তেজিত স্বরে বলল। আম্মু, আপনি আমার নাম ধরে ডেকেছেন? সাহেরা খাতুন এদিক সেদিক তাকিয়ে আমতা আমতা করে বললেন। ডেকেছি তো, কি হয়েছে? লিলি হালকা হেসে বলল। কিছু হয়নি আম্মু, বলুন না কেন ডেকেছেন, কিছু লাগবে? সাহেরা খাতুন কপাল ঘষে মুখটা কালো করে বললেন। আসলে আমার মাথাটা একটু ধরেছে লিলি, 1 কাপ ব্ল্যাক কফি হলে খুব ভালো হয়। লিলি বেশ উদ্বিগ্ন হয়ে বলল। আমি আপনার কপালটা মেসেজ করে দেই আম্মু, হয়তো একটু স্বস্তি পাবেন। নো, এত কিছু করতে হবে না, জাস্ট 1 কাপ ব্ল্যাক কফি হলেই হবে। লিলি মুখে গম্ভীর ভাব ফুটিয়ে বলল। অ্যাকচুয়ালি আম্মু, এই যে আমার হাতে কফিটা দেখছেন, ওটা আমি আপনার ছেলের জন্য বানিয়েছিলাম, কিন্তু তাড়াহুড়োয় উনি কফি খেয়ে যাননি। আমি যদি কফিটা আপনাকে গরম করে দিই, আপনি খাবেন? রাগ করবেন না তো? সাহেরা খাতুন লিলির দিকে না তাকিয়ে এদিক সেদিক তাকিয়ে ইতস্তত বোধ করে বললেন। রাগ করবো কেন? কফিটা গরম করে আনো, আমি খাবো। লিলি শুকনো মুখে বলল। আম্মু, আপনি আমার চোখের দিকে তাকিয়ে কথা বলুন না। কেন এদিক সেদিক তাকাচ্ছেন? আমি তো আপনার সামনে। শোনো, আমি তোমার চোখের দিকে তাকিয়ে কোনো কথা বলতে পারবো না, এদিক সেদিক তাকিয়েই কথা বলবো। তোমার দিকে তাকাতে আমার মোটেও ইচ্ছে হয় না। আমার কিন্তু মন খারাপ হচ্ছে আম্মু। সাহেরা খাতুন তীব্র রেগে বললেন। তোমার মন খারাপ হলে আমার কিছু করার নেই,
কফিটা ফটাফট গরম করে আমার রুমে নিয়ে এসো। লিলি স্লান স্বরে বলল। ওকে আম্মু, আপনি রুমে যান, আমি গরম করে আনছি। সাহেরা খাতুন প্রস্থান নিলেন। লিলিও কফিটা নিয়ে কিচেন রুমে প্রবেশ করলো। কিছুক্ষণের মধ্যেই কফিটা গরম করে লিলি সাহেরা খাতুনের রুমে প্রবেশ করলো। সাহেরা খাতুন ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিলেন। লিলি রুমে প্রবেশ করে কফিটা টেবিলের উপর রেখে এক ছুটে সাহেরা খাতুনের হাত থেকে চিরুনিটা ছো মেরে কেড়ে নিয়ে সাহেরা খাতুনের চুলের মাঝে চিরুনিটা ডুবিয়ে মৃদু হেসে বলল, আমি আপনার চুলটা বেঁধে দিচ্ছি আম্মু। আমি না খুব সুন্দর খোপা বানাতে পারি। সাহেরা খাতুন খরতর চোখে লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে বলল, তোমার সাহস হলো কি করে আমার চুলে হাত দেওয়ার? আপনি তো আমার আম্মু, আম্মুর চুলে হাত দিতে আবার কিসের পারমিশন? আপনি চুপ করে বসুন তো, আমি সুন্দর করে খোপাটা বেঁধে দিচ্ছি, প্রয়োজনে তেল লাগিয়ে দিচ্ছি। সাহেরা খাতুন লিলির হাত থেকে চিরুনিটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে আর বলছে, দেখি ছাড়ো, আমার খোপা আমি বাঁধতে পারি, চুলেও তেল লাগাতে পারি, আমার সময় হলে আমি চুলে তেল লাগাবো। লিলি বিরক্ত হয়ে সাহেরা খাতুনকে থামিয়ে বলল, উফ আম্মু, এত ছটফট করছেন কেন? আমি বলছি তো আমি চুলটা বেঁধে দিচ্ছি, শান্ত হয়ে বসুন আপনি। সাহেরা খাতুন প্রখর রেগে কপাল কুঁচকে তাকিয়ে আছে। লিলি সাহেরা খাতুনের রাগে প্রতিবিম্বের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আপনাকে রাগলে না হুবহু আপনার ছেলের মতো দেখায়, এত মিল কেন আপনাদের? সাহেরা খাতুন চোখ মুখ কুঁচকে বললেন, আমার ছেলে আমার মতো হবে না তো কার মতো হবে? লিলি ভাবুক ভাব নিয়ে বলল, তাই তো, আপনার ছেলে তো আপনার মতোই হবে। তবে আম্মু, আপনার থেকে না আপনার ছেলেটা খুব বেশি রাগী, যাকে বলে মহারাগী। কথায় কথায় আমার গায়ে হাত তোলে, জানেন, সব সময় মেজাজ দেখায়। আপনি তো একটু পারেন আমার হয়ে আপনার ছেলেকে একটু বকে দিতে। তোমার জন্য আমি আমার ছেলেকে বকতে যাব কেন শুনি? কে হও তুমি আমার? কে আবার? আমি আপনার মেয়ে হই। আপনার দুটো মেয়ে, বুঝেছেন? এই লিলিও আপনার আরেকটা মেয়ে। আপনার এই মেয়েটা আপনাকে খুব ভালোবাসে আম্মু, মন থেকে খুব শ্রদ্ধা করে। আপনার রেগে যাওয়াকে, বকুনি দেওয়াকে আপনার লুকায়িত ভালোবাসার একটা অংশ হিসেবে দেখে। আপনার এই মেয়েটা জানে আম্মু, আপনি ভালোবেসে আপনার মেয়ের উপর রাগ দেখান। সাহেরা খাতুন থতমত খেয়ে খানিক ইতস্তত বোধ করলেন। বললেন, মোটেও না, আমি তোমাকে একটুও ভালোবাসি না। তাছাড়া আমার একটাই মেয়ে, তুমি আমার মেয়ে হওয়ার যোগ্য নও। লিলি স্লান হেসে বলল, এখন হয়তো আপনি আমাকে মেয়ে হিসেবে মানছেন না, ভালোবাসছেন না, সহ্য করতে পারছেন না। তবে একটা সময় আসবে আম্মু, আপনি অবশ্যই আপনার এই মেয়েটাকে ভালোবাসবেন, চোখে চোখে হারাবেন, মেয়ে হিসেবেও খুব শীঘ্রই মেনে নেবেন। সাহেরা খাতুন হেয় স্বরে বললেন, মানতে তো হবেই। তুমি যা জাদু জানো, জাদু করে তো আমার ছেলেটাকে ফাঁসিয়েছ, পোষ মানিয়েছ, জবরদস্তি করে বিয়ে করেছ, আমার মেয়ের সংসারে আগুন লাগিয়েছ। তুমি সব পারো, সব। তোমার মতো মেয়ের দ্বারা সব সম্ভব। তোমাকে না আমার জাস্ট অসহ্য লাগছে। প্লিজ তুমি আমার চোখের সামনে থেকে বিদায় হও। লিলি হাসি মুখে সাহেরা খাতুনের সমস্ত অপমান সহ্য করে নমনীয় স্বরে বলল, আপনি আমাকে যাই বলে অপমান করুন না কেন আম্মু, আমি কিছুতেই আপনার দেখানো অপমানে মোটেও মন খারাপ করব না, কষ্ট পাবো না, আপনার চোখের আড়ালও হব না। আমি জানি আপনি মন থেকে একটা কথাও বলছেন না আম্মু, যা বলছেন মনে পুষিয়ে রাখা রাগ থেকে বলছেন। গ্রামে থাকতে আম্মু সব সময় বলতো, মারা বেশি দিন তাদের সন্তানদের সাথে রেগে থাকতে পারে না। এবার সন্তান যত বড়ই অন্যায় করুক না কেন, মা ঠিক ছুটে যাবে। মারা হলো পৃথিবীর সবচেয়ে বেহায়া প্রাণী। তদ্রূপ আপনিও আমার সাথে বেশি দিন রাগ করে থাকতে পারবেন না আম্মু। ঠিক আমাকে বুকে আগলে নেবেন, আমার মায়ের মতন আমাকে ভালোবাসবেন। চোখের কোণে এক ফোঁটা জল নিয়ে লিলি হাসি মুখে সাহেরা খাতুনের চুলের খোপায় বদলে বেনুনি গেঁথে দিচ্ছে। সাহেরা খাতুন মায়াভরা চোখে লিলির প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বিড়বিড়িয়ে বলছে, মিথ্যে বললে ভুল হবে লিলি, আমি এই কদিনে কিছুটা হলেও তোমার মায়ায় পড়ে গেছি। তোমার সেবা, যত্ন, ভালোবাসায়, নর্মতায়, সংবেদনশীলতায়, সমঝোতায়, বিনিয়তায় মুগ্ধ হয়ে গেছি।
হাসি মুখে সব যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার মধ্যে ভরপুর। আমি একটু একটু করে বুঝতে শিখেছি আমার ছেলে এমনি এমনি তোমার ভালোবাসায় মজেনি। তোমার এত সব গুণ দেখেই তোমাকে ভালোবেসেছে। তোমার আম্মু একদম ঠিক বলতো লিলি, মারা হলো পৃথিবীর সবচেয়ে বেহায়া প্রাণী। চোখে টলমল জল নিয়ে সাহেরা খাতুন আবার বললেন, হেমা আমাকে যতই বলুক না কেন তোমার থেকে দূরে থাকতে, তোমার সাথে খারাপ আচরণ করতে, অপমান অপদস্থ করতে, কেন জানি না আমি পারি না তোমার থেকে দূরে থাকতে, খারাপ আচরণ করতে।